আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পাসপোর্ট বাতিলের পর শেখ হাসিনা কিভাবে ভারতে আসেন, প্রশ্ন রিজভির। অন্তর্বর্তী সরকার ও পতিত হাসিনার মতো কাজ করছে ডক্টর আসাদুজ্জামান। ৭১-এর ভূমিকা নিয়ে জামায়াত ক্ষমা না চেয়ে নিজেদের জাস্টিফাই করছে। আগামী নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জুনায়েদ সাকি। পাসপোর্ট বাতিলের পর শেখ হাসিনা কিভাবে ভারতে আসেন, প্রশ্ন রিজভির। পাসপোর্ট বাতিলের পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছেন, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিলের পরও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছে তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত। এ সময় জনগণকে করের ওপর কর চাপিয়ে অন্তর্বর্তী সরকার জনসমর্থন হারাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি বলেন, কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বাড়াতে পারে না সরকার, আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার। রুহুল কবির রিজভী বলেন, সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিকমতো খেতে পারছে কিনা। এটিই হচ্ছে ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার ও পতিত হাসিনার মতো কাজ করছে ডক্টর আসাদুজ্জামান। মুখে মুখে সংস্কার করার কথা বলেও অন্তর্বর্তীকালীন সরকার পতিত শেখ হাসিনার সরকারের মতো কাজ করছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বৃহস্পতিবার বিকালে মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমন সময় তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। ডক্টর আসাদুজ্জামান রিপন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, মুখে সংস্কারের কথা বললেও ভেতরে ভেতরে তাদের লোকজনকে বিভিন্ন স্থানে বসিয়ে দিচ্ছে। তারাও পতিত সরকারের পদাঙ্গা অনুসরণ করে বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। তাদের মেয়াদ ৫ মাস হতে চললেও কোনো উপদেষ্টাদের সম্পদের হিসাব দেয় নাই। ধরে নিলাম তাদের বৈধ ইনকাম রয়েছে, তারপরও কেন তারা অনুসরণীয় হচ্ছে না? তারা তো সম্পদের হিসাব দিয়ে অনুকরণীয় হতে পারে। আসাদুজ্জামান রিপন বলেন, বিভিন্ন সংস্কার কমিশন কি কাজ করছে কি করছে না সেসব বিষয়ে তারা পাবলিকলি বলে বেড়াচ্ছেন। একা কেন হবে? তারা কাজ করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন, পরে জাতির কাছে এই বিষয়গুলো জানাবেন, কিন্তু সেসব তারা করছে না। ফলে তাদের কাজেও সন্দেহ তৈরি হচ্ছে। এ সময় ডক্টর আসাদুজ্জামান যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। ৭১-এর ভূমিকা নিয়ে জামায়াত ক্ষমা না চেয়ে নিজেদের জাস্টিফাই করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা ৭১-এর ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা ৭১-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসাবে আবির্ভূত হয়েছে। মেজর হাফিজ বলেন, আজ গণ অভ্যুত্থানকে স্বাধীনতার উপরে স্থান দেওয়ার একটি প্রচেষ্টা করছে একটি মহল। স্বাধীনতা যুদ্ধের সঙ্গে আমরা কোনো কিছুই তুলনা করতে পারি না। সবার উপরে ৭১-এর মুক্তিযুদ্ধ চিরকাল এভাবেই থাকবে। আমরা মুক্তিযোদ্ধাকে কাউকে কলঙ্কিত করতে দেব না। মুক্তিযুদ্ধ বিভক্ত হবে এটাও আমরা আশা করি না। তিনি বলেন, কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, এদেশে দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী এবং জামায়াতে ইসলামী। এই বক্তব্যে আমরা আহত হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী কারোর সার্টিফিকেট প্রয়োজন নেই, তারা দেশপ্রেমিক নাকি দেশপ্রেমিক না। তাদের ৭১-এর ভূমিকা, বর্তমান ভূমিকা, প্রতিটি ভূমিকার সাক্ষ্য দেয় তারা সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, আমরা তাদের এতদিন মিত্র হিসাবেই গণ্য করে এসেছি। তাদের দল যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ধানের শীষ দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। খালেদা জিয়া তাদের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। আমরা অনেকে সেটি পছন্দ করিনি, দলের শৃঙ্খলার স্বার্থে মেনে নিয়েছি। তার বিনিময়ে কি তাদের এই উক্তি করা সঠিক হয়েছে? আমরা এ ধরনের উক্তি তাদের কাছে আশা করি না। এ ব্যাপারে তারা ভবিষ্যতে আরো যত্নবান হবেন। মেজর হাফিজ আরো বলেন, শেখ হাসিনাকে ভারত দেশে পাঠাবে এই আশায় যখন আমরা বুক বেঁধেছি, এখন দেখা গেল তার ভিসার মেয়াদ আরো বাড়ানো হয়েছে। এটি করলে তাদের সঙ্গে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা অবকাশ থাকবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, আব্দুস সালাম সহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতা। আগামী নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আগামী নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের, গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার, রাষ্ট্রের প্রতিষ্ঠানের সংস্কার ও জনগণের পক্ষের আইন তৈরির নির্বাচন। রাষ্ট্রের প্রতিষ্ঠানের সংস্কার ও জনগণের পক্ষে আইন তৈরির নির্বাচন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছে। বর্তমানে রাজনৈতিক বন্দোবস্তর আমাদের সংকট আর সংঘাত ছাড়া আর কিছুই দিতে পারেনি। তার বিরুদ্ধেই ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ছাত্র জনতার স্পষ্ট বার্তা, এই বন্দোবস্তর আর চলবে না, আমাদের নতুন বন্দোবস্ত লাগবে। তাই আগামী নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তরের, গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার, রাষ্ট্রের প্রতিষ্ঠানের সংস্কার ও জনগণের পক্ষের আইন তৈরির নির্বাচন। আগামী সংসদ আমাদের লড়াইয়ের জায়গা, আমরা সেই লড়াই চালিয়ে যাব। বিশেষ অতিথির বক্তব্যে বাচ্চু ভূঁইয়া বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, শ্রমিকদের বাঁচার মতো মজুরি নিশ্চিত করতে হবে, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে স্পষ্ট বার্তা ছিল, ছাত্র জনতা শুধুমাত্র শেখ হাসিনার পতন না, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছে, বৈষম্য মুক্ত বাংলাদেশ চেয়েছে, যার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। নতুন সেই বন্দোবস্তে সব শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে, সব জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, শ্রমিক কৃষকের সম্মানজনক জীবন নিশ্চিত করতে হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানের সংস্কার লাগবে। তাছাড়া এই অভ্যুত্থান ব্যর্থ হবে, আমরা এই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেব না।